এখন আমরা ট্রান্সফরমারটা একটু শর্টে রিভিউ করব। ট্রান্সফরমার কি? ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ইলেকট্রিক মেশিন যেটা পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে একটা ওয়াইন্ডিং থেকে একটা ওয়াইন্ডিং এ ভোল্টেজকে ট্রান্সফার করে, এবং ট্রান্সফার করার সময় সে কি করতে পারে? ভোল্টেজের লেভেলকে চেঞ্জ করতে পারে এবং কারেন্টের লেভেলকেও সে চেঞ্জ করতে পারে। আর এটা ডিপেন্ড করে তার প্রাইমারি ওয়াইন্ডিং আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর টার্নের উপর। প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এ যদি ভিন্ন সংখ্যক প্যাচ থাকে তাহলে কি হবে? পাওয়ার ট্রান্সফার হওয়ার সময় ভোল্টেজ লেভেলটা চেঞ্জ হয়ে যাবে, এবং ভোল্টেজ লেভেল যদি সেম হয়, চেঞ্জ হয়, তাহলে পাওয়ার যেহেতু ফিক্সড, পাওয়ার তো পরিবর্তিত হয় না, এজন্য কি হবে? কারেন্ট লেভেলটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে যেই ওয়াইন্ডিং এ ভোল্টেজ বেশি সেই ওয়াইন্ডিং এ কারেন্টটা একটু কমে যাবে, যে ওয়াইন্ডিং এ কারেন্ট বেশি সেখানে ভোল্টেজটা একটু কমে যাবে, যেখানে কারেন্ট বেশি ভোল্টেজ কম, যেখানে ভোল্টেজ কম সেখানে কারেন্ট বেশি। আচ্ছা। এবং ট্রান্সফরমার একটা স্ট্যাটিক মেশিন, যেহেতু এখানে কোনো রোটেশনাল পার্টস নেই, এই জন্য এই মেশিনে লসও খুবই কম হয়। এবং যত ধরনের মেশিন আছে সেই মেশিনের মধ্যে আমরা দেখতে পাই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি মোটামুটি হাইয়েস্ট লেভেলের যে মেশিনগুলো আছে সেগুলোর মধ্যে পড়ে। এবং ট্রান্সফরমারের এফিসিয়েন্সি অনেক হাই থাকে, যেহেতু এখানে কিন্তু কোনো রোটেশনাল পার্ট নাই, এর মধ্যে কোনো ফ্রিকশন ওয়াইন্ডেজ লস নাই, ফ্রিকশনের কারণে হিট লস হচ্ছে না, এয়ার কাটিং কোনো লস হচ্ছে না। ঠিক আছে। এই হচ্ছে একটা ট্রান্সফরমারের বেসিক আইডিয়া। এবং ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং থাকে সেই ওয়াইন্ডিং এবং কোর, এগুলার উপর ভিত্তি করে একে বিভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। তো আমাদের ট্রান্সফরমার কেন দরকার? ট্রান্সফরমার আমাদের দরকার মেইন হচ্ছে আমরা যদি ইলেকট্রিক পাওয়ারকে লং ডিস্টেন্সে ট্রান্সমিট করতে চাই, যে একটা পাওয়ার আমি অনেক দূর দূরান্তে 200 কিলোমিটার 500 কিলোমিটার দূরে পাঠাবো, তাহলে কি হবে? আমি যদি মনে করো 10 কিলোওয়াট পাওয়ার, 10 কিলোওয়াট না, ধরো 10 মেগাওয়াট পাওয়ার কি করব, 200 কিলোমিটার দূরে পাঠাবো। এই 10 মেগাওয়াট পাওয়ারের ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। তো 10 মেগাওয়াট পাওয়ারের ভোল্টেজ যদি 220 হয় তাহলে কি কারেন্ট অনেক হাই হবে না? 10 মেগাওয়াট মানে 10 × 10⁻⁶। এটাকে যদি 220 দিয়ে ভাগ দাও, ধরে নিলে পাওয়ার ফ্যাক্টর 1, তাহলে 10 × 10⁻⁶ ডিভাইডেড বাই 220, সাপোজ সিঙ্গেল ফেজ, তাহলে কারেন্টের একটা হিউজ মান আসবে। কারেন্ট আসবে কিলো এম্পিয়ারে। তাইলে এই যে ট্রান্সমিটিং লাইন, সেটা তো একটা কপারের লাইন থাকে, তাই না? 200 কিলোমিটার কেবল চলে গেছে এখান থেকে ওখানে। এই কেবলের ওভারঅল রেজিস্ট্যান্স যদি 0.1 ওহম হয়, তাহলে আমি যখন আই স্কোয়ার আর লস বাইর করব, কারেন্ট, এটা দিয়ে তুমি ক্যালকুলেট করে দেখো, কারেন্ট আসলো সাপোজ 1000 এম্পিয়ার, তাহলে 1000 স্কোয়ার, 1000কে স্কোয়ার করলে কি হয়ে গেল? একের পরে 6টা শূন্য, তার সাথে 0.1 গুণ করলে কি হবে? একের পরে 5টা শূন্য, তার মানে 1 লাখ ওয়াট পাওয়ার এখানে লস হয়ে যাবে। ঠিক আছে। তার মানে লং ডিস্টেন্স পাওয়ার ট্রান্সমিট করার ক্ষেত্রে কারেন্ট একটা ফ্যাক্টর। কারেন্ট যদি হাই হয় তাহলে কি লস বেড়ে যায়, যেহেতু রেজিস্ট্যান্স তো আমরা জিরো করতে পারি না কন্ডাক্টরে। এই জন্য ট্রান্সফরমার দিয়ে আমরা কি করি? ট্রান্সফরমার দিয়ে আমরা ভোল্টেজের লেভেলকে অনেক হাই করি। তো ভোল্টেজ হাই করলে কি হয়? ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ যখন হাই হয়, কারেন্টটা অনেক কমে যায়, তাহলে আই স্কোয়ার আর লসও কমে যায়। এই জন্য আমাদের লং ডিস্টেন্স ট্রান্সমিশন করার জন্য আমাদের ট্রান্সফরমার প্রয়োজন। এছাড়া আমরা যদি ভোল্টেজ বিভিন্ন লেভেলে ইউজ করতে চাই, আমার কাছে আছে 440 ভোল্টেজ কিন্তু লোড হচ্ছে 220 ভোল্টের, এটা আমি এখন কিভাবে ইউজ করব? বা আমার কাছে আছে 500 ভোল্টেজ, এখন আমার লাগবে 50 ভোল্ট, কিভাবে এই ভোল্টেজটা আমি পাবো? তখন আমরা মাঝখানে একটা ট্রান্সফরমার ইউজ করি, সেটা দিয়ে আমরা কি করি? ভোল্টেজ লেভেলকে রিডিউস করি। এছাড়াও ইলেকট্রনিক সার্কিটে, তারপরে বিভিন্ন ধরনের ম্যাচিং সার্কিটে আমরা ট্রান্সফরমার ইউজ করে বিভিন্ন ধরনের রেজোনেন্স তৈরি করে সেখানে আমরা ডাটা ট্রান্সমিশন কমিউনিকেশন এগুলারও কাজ করে থাকি। যদি আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শুধু মেশিন পার্টে ভোল্টেজ এবং পাওয়ার ট্রান্সমিশনের জন্য ট্রান্সফরমার যে ব্যবহার হয় ওইটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে কারেন্টকে আহ, একটা লোয়ার লেভেলে নিয়ে আসা। তো কারেন্টকে লোয়ারে আনার জন্য ভোল্টেজকে আপার লেভেলে নিয়ে যেতে হয়। এর ফলে আমাদের কন্ডাক্টরের মধ্যে আই স্কোয়ার আর লসটা কমে যায়। ট্রান্সফরমারের ক্লাসিফিকেশন তো অনেক, আমরা যদি নাম্বার অফ ফেজ দেখি তাহলে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, মাল্টি ফেজ পসিবল। আবার যদি আমরা দেখি অপারেশনের উপর স্টেপ আপ, স্টেপ ডাউন, যে ভোল্টেজ স্টেপ আপ করলাম, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আমরা ভোল্টেজ বাড়াই দিলাম, ঠিক আছে, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে টার্ন বেশি দিলাম তাহলে হবে স্টেপ আপ। আর প্রাইমারি থেকে সেকেন্ডারিতে আমরা যদি টার্ন কম দিই তাহলে হবে স্টেপ ডাউন। এরপরে আমরা যদি দেখি তার কনস্ট্রাকশন, তার কোডটা কেমন,
কোরে যদি দুইটা লিম্ব থাকে তখন কোর টাইপ, কোরে তিনটা লিম্ব থাকলে তখন শেল টাইপ, কোরে যদি দুইটা আলাদা আলাদা লিম্বে ওয়াইন্ডিং পেঁচানো হয় তখন আমরা বলি কোর টাইপ, আর একই মাঝখানের লিম্বে যদি ওয়াইন্ডিং পেঁচানো হয় সেটাকে আমরা বলি শেল টাইপ। ঠিক আছে। তারপর নাম্বার অফ ওয়াইন্ডিং, যে ওয়াইন্ডিংটা কেমন, একটা কয়েল থেকেই কি ট্রান্সফরমারটা বিল্ড আপ করা হয়েছে, যে ট্রান্সফরমার কয়েল আছে একটাই, তখন এটা হবে সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার। আর সিঙ্গেল ওয়াইন্ডিং ট্রান্সফরমার হয় অটো ট্রান্সফরমার। আবার যদি দুইটা ওয়াইন্ডিং থাকে তখন টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার। অনেক ক্ষেত্রে তিনটা ওয়াইন্ডিং থাকে, ঠিক আছে, ফল্ট কারেন্টকে রিডিউস করার জন্য মাঝখানে একটা টারশিয়ারি ওয়াইন্ডিং থাকে, এটা অ্যাকচুয়ালি থ্রি ফেজ ট্রান্সফরমারে দেখা যায়, ওটাকে আমরা থ্রি ওয়াইন্ডিং ট্রান্সফরমার বলি। তারপরে আছে তার ইউজের উপরে, আমরা কোথায় ব্যবহার করব। পাওয়ার ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করতে পারি, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করতে পারি। এই ইতে আরো অনেক ধরনের ক্লাসিফিকেশন সম্ভব আর কি। কোড টাইপ শেল টাইপ আমরা অলরেডি বলে ফেলছি। কোড টাইপ দেখতে হচ্ছে এরকম, দুটো ওয়াইন্ডিং আলাদা আলাদা দুইটা লিম্বে থাকে। আর শেল টাইপে একটা শেলের ভিতরে মাঝখানের লিম্বে দুইটা ওয়াইন্ডিং একটার উপরে আরেকটা ইনসুলেটেড ওয়েতে পেঁচানো থাকে। ঠিক আছে। এখানে কি হয়, এখানে ফ্লাক্সের লিঙ্কেজ যতটুকু হয় এখানে তার চেয়ে বেশি হবে, যেহেতু একটার উপর একটা ওয়াইন্ডিং আছে। ঠিক আছে, তার মানে এখানে ফ্লাক্স লিক বেশি হয়, এখানে ফ্লাক্স লিক করে কম। আরো কিছু পার্থক্য এখানে আছে, এটা তোমরা দেখে নিতে পারো, এখানে লেখা আছে। তারপরে পাওয়ার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, এইটার ক্লাসিফিকেশন আছে এখানে হচ্ছে ভোল্টেজ লেভেলের উপর ভিত্তি করে মোটামুটি ট্রান্সফরমার গুলাকে আমরা ক্লাসিফাই করতে পারি তাদের ক্যাপাসিটির উপর। অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সফরমার গুলো হাই ক্যাপাসিটিতে হয়, এগুলা ধরো 200 MVA, 500 MVA, 1000 MVA এই লেভেলের। ঠিক আছে, অনেক বড় বড়। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলা 10 MVA এর নিচে। ঠিক আছে, অনেক ছোট ছোট, এবং এগুলা যেহেতু ছোট পাওয়ার রেটিং তার মানে কি এদের ভোল্টেজ রেটিং কম থাকে, যেহেতু ডিস্ট্রিবিউশন ভোল্টেজটা কম আর ট্রান্সমিশন ভোল্টেজটা কি হাই। ঠিক আছে। আর পাওয়ার ট্রান্সফরমার কি হয়, যেহেতু আমরা দূর দূরান্তে পাওয়ার প্রেরণ করি এবং একটা ফিডার থেকে অনেকগুলা ফিডার চলে, এজন্য আমাদের কি করতে হয়, এটা 24 ঘন্টা চালাতে হয়। ঠিক আছে, মোটামুটি 24 ঘন্টায় দেখা যায় এগুলো ফুল লোডে চলে। আর ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলা যেহেতু একদম কনজিউমার লেভেলে থাকে, তো কনজিউমার লেভেলে তো মোটামুটি গ্রাহকের লোড চেঞ্জ হয়, এই জন্য ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার গুলা মোটামুটি ভ্যারিং লোডে ইউজ হয়। ঠিক আছে, যখন লোড ভ্যারি হয় তো এইগুলাতে হাই কুলিং সিস্টেম লাগে, যেহেতু অনেক বড় ট্রান্সফরমার, যদি অয়েল টাইপ হয় অনেক অয়েল, এগুলাকে কুলিং করার জন্য স্পেশালাইজ সিস্টেম লাগে। অয়েল বেসড হতে পারে, ফোর্সড এয়ার হতে পারে। ঠিক আছে। আর এগুলা কুলিং সিস্টেমটা একটু সিম্পল হয়। আরো বেশ কিছু ক্লাসিফিকেশন আছে, পার্থক্য আছে, এগুলো এখান থেকে দেখতে পারো। এখন আমরা যদি একটা আইডিয়াল ট্রান্সফরমার কল্পনা করি, আইডিয়াল ট্রান্সফরমার হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফরমার, অ্যাকচুয়ালি কোনো লস নেই। ঠিক আছে, মাঝখানে কোনো লস হবে না, যতটুকু পাওয়ার ইনপুট দিবা ততটুকু তুমি আউটপুট পাবা। একটা আইডিয়াল ট্রান্সফরমারে মাঝখানে কখনো এডি কারেন্ট লস, হিস্টেরিস লস এসব কোনো কিছু থাকবে না। তাহলে একটা আইডিয়াল ট্রান্সফরমার হলে কি হবে, এর যে ওয়াইন্ডিং দিলাম, যে কপার দিয়ে আমি একে পেঁচাইছি, সেই কপারেও কোনো রেজিস্ট্যান্স থাকবে না। অর্থাৎ এই ধরনের জিনিস আসলে পসিবল না আর কি। তো এটা আমরা কেন স্টাডি করব, কারণ আমরা চাইবো আইডিয়াল, যদি আমরা নাও পারি, আইডিয়াল তো আমরা পারবো না, আইডিয়ালের কাছাকাছি যাতে আমরা ট্রান্সফরমারকে অপারেট করতে পারি, ওইভাবে যাতে তাকে ডিজাইন করতে পারি। তাহলে কি হবে, তাহলে আমি হাইয়েস্ট এফিসিয়েন্সিতে একটা মেশিনকে ডিজাইন করতে হবে পারবো। তাইলে তো আমার এই টার্মগুলো সম্বন্ধে জানতে হবে। ঠিক আছে। তো এখন প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এ কি কোনো রেজিস্ট্যান্স থাকে না, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, যে একটা আইডিয়াল ট্রান্সফরমার হইলে কেমন হইতো, এবং সেই ট্রান্সফরমার কোনো লিকেজ ফ্লাক্স থাকবে না। ইন জেনারেল ট্রান্সফরমার তো অবশ্যই লিকেজ ফ্লাক্স থাকবে, কিছু ফ্লাক্স এয়ার দিয়ে লিক করে যাবে। ঠিক আছে। তারপরে তার কোনো কোরে কোনো রেজিস্ট্যান্স থাকবে না, কোরের যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে কি কোরে কোনো কোর লস, আয়রন লস হবে না। এবং ম্যাটেরিয়ালের পারমিয়াবিলিটি হবে ইনফাইনাইট, তার মানে ম্যাটেরিয়ালে ম্যাগনেটিক ফ্লাক্স ঢোকার ক্ষেত্রে কোনো বাধাই সে ফেস করবে না, সব ফ্লাক্স কোর ম্যাটেরিয়াল দিয়ে চলে যেতে পারে। ঠিক আছে। এবং আমরা যদি ট্রান্সফরমারের আমাদের যে গোল্ডেন রুল ওই ফর্মুলাটা দেখি, একটা আইডিয়াল ট্রান্সফরমার টার্মিনালে ভিপি বাই ভিএস সমান আইএস বাই আইপি সমান এ সমান এনপি বাই এনএস হবে। অর্থাৎ প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজের যে অনুপাত, ঠিক সেম অনুপাতে সেকেন্ডারি কারেন্ট আর প্রাইমারি কারেন্টটা চেঞ্জ হবে, এবং ঠিক সেম অনুপাতটাই কি হবে, প্রাইমারিতে যতটা পেস আর সেকেন্ডারিতে যতটা পেস আছে তাদের রেশিওর সমান হবে। তো এই ফর্মুলার ক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এসি, এই ফর্মুলাতে ভিপি ভিএস আইপিআইএস এগুলো হচ্ছে আহ, তাদের ম্যাগনিটিউড, অর্থাৎ এখানে তাদের অ্যাঙ্গেল দেওয়া যাবে না। এই ফর্মুলাটা যখন ডেভেলপ করা হয়েছে এখানে কি দেওয়া হয় না, ভিপির সাথে অ্যাঙ্গেল, ভিএস এর সাথে অ্যাঙ্গেল, আইএস অ্যাঙ্গেল, আইপি অ্যাঙ্গেল, এগুলা না। এখানে কি শুধুমাত্র অ্যাঙ্গেল ছাড়া যে ভ্যালুটা আছে যেটাকে আমরা বলি ম্যাগনিটিউড, সেই ম্যাগনিটিউডটাকে কনসিডার করে এই ফর্মুলাটা ডেভেলপ করেছে।
আইডিয়াল ট্রান্সফরমারে আমরা উম, আরো কিছু টার্ম যেগুলো আমরা সার্কিটেও পড়ছি, সেটা হচ্ছে ডট কনভেনশন। ট্রান্সফরমার ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে পোলারিটি। তো পোলারিটি থেকে আমরা যদি ডট কনভেনশনটা একটু দেখি, ডট কনভেনশন হচ্ছে দুটা ওয়াইন্ডিং এ যদি এরকম ডট দেওয়া থাকে, তার মানে সাপোজ এটা প্রাইমারি ওয়াইন্ডিং, প্রাইমারি ওয়াইন্ডিং এ যেই ডট দিয়ে কারেন্ট ঢুকবে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ সেই ডট দিয়ে কারেন্ট বের হবে। অর্থাৎ এদিক দিয়ে কারেন্ট বের হলে এখানে কি ভোল্টেজের পজিটিভ টার্মিনাল থাকবে। এটা হচ্ছে ট্রান্সফরমার পোলারিটির উপর ডিপেন্ড করে, যে একে যখন পেঁচানো হয়েছে তখন স্টার্ট করা হয়েছিল কোন দিক থেকে। ঠিক আছে। আবার এই ডট ধরে নিচের দিকে থাকে কোন একটা ট্রান্সফরমারে, তাহলে কি হবে, প্রাইমারিতে যদি এই ডট দিয়ে কারেন্ট ঢুকে তাহলে সেকেন্ডারিতে এই ডট দিয়ে বের হবে। তাহলে এই ডট দিয়ে বের হলে কি হবে, ভোল্টেজের এই চিহ্নটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে। এই জন্য ট্রান্সফরমার ক্ষেত্রে আমাদের পোলারিটিটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে প্রাইমারিতে কোন টার্মিনালে পজিটিভ ভোল্টেজ দিলে সেকেন্ডারিতে কোন টার্মিনালে পজিটিভ ভোল্টেজ পাওয়া যায়। তার মানে এই ট্রান্সফরমার ক্ষেত্রে এই টার্মিনাল আর এই টার্মিনাল এই দুইটা সেম পোলারিটি। আবার এখানে নিচের টার্মিনাল এখানে নিচের টার্মিনাল তারা সেম পোলারিটি। ঠিক আছে। এই ধরনের টেস্ট কিন্তু আমরা ল্যাবে করছিলাম, পোলারিটি টেস্ট ভোল্টেজ মেজার করে করে। অর্থাৎ এই ডট কনভেনশনের ডটটাই আমরা বের করার চেষ্টা করছি পোলারিটি টেস্ট। তারপর ট্রান্সফরমারের পাওয়ার যদি আমরা দেখি, ট্রান্সফরমারের পাওয়ার আমরা ডেফিনেশন থেকে জানি, ট্রান্সফরমারের ইনপুট পাওয়ার আর আউটপুট পাওয়ার কি হয়, সমান হয়, তাই না? যদি আমার একটা আইডিয়াল ট্রান্সফরমার হয়, আমি যতটুকু পাওয়ার দিব ইনপুটে ততটুকু পাওয়ারে আমি কি পাবো, আউটপুটে পাবো। কারণ কি, আইডিয়াল মানেই তো এর মধ্যে কোনো লস নাই, তাই না? এর মধ্যে কোনো কোর লস নাই, কপার লস নাই। তাহলে ইনপুট পাওয়ার কি হবে, ভিআই কস থিটা, আউটপুট পাওয়ার ভিআই সাইন থিটা। তার মানে যেহেতু এই দুইটা সমান, যদি ট্রান্সফরমার আইডিয়াল হয়, তাহলে ভিআই কস থিটা সমান কি হবে, ভিপিআইপি কস থিটা সমান ভিএসআই সাইন থিটা হবে। হ্যাঁ। তাহলে আমরা কি বলতে পারি, ভিপিআইপি কস থিটা সমান ভিএসআই সাইন থিটা। যেহেতু আইডিয়াল, ইনপুট আর আউটপুট দুইটা পাওয়ারই আমি কি এখান থেকে যে কোনো একটা ফর্মুলা দিয়ে দুইটা পাওয়ার বের করতে পারবো। তো এইটা সমান যে এটা আমরা কিভাবে প্রমাণ করব? আমরা কি জানি, একটু আগে আমরা দেখলাম এ সমান ভিপি বাই ভিএস অথবা আইএস বাই আইপি। এখান থেকে আমরা কি বলতে পারি, ভিপিটাকে আমি যদি রিপ্লেস করি অথবা ভিএসটাকে আমি যদি রিপ্লেস করি, ভিএস সমান কি হবে, ভিপি বাই এ। কোথা থেকে আসছে, ভিএস সমান ভিপি বাই এ, এই ফর্মুলা থেকে। এই ফর্মুলা দেখো, এটা যদি তুমি নিচে নিয়ে আসো, ভিএসটা ওইদিকে নিয়ে যাও, তাহলে ভিএস সমান কি হবে, ভিপি বাই এ। তাহলে আইএস সমান কি হবে, এআইপি। তাই না? এই ফর্মুলা থেকে এই জিনিসটা যদি আমি এখানে রিপ্লেস করে দেই, তাহলে কি হয়ে যাবে, ভিএস সমান ভিপি বাই এ, আইএস সমান এআইপি। তাহলে এ এ কাটাকাটি কি হয়ে গেল, ভিপি আইপি কস থিটা। তার মানে আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা কি প্রমাণ করলাম, আউটপুট পাওয়ার সমান কি হয়ে গেল, ভিপি আইপি কস থিটা। এটাই তো ইনপুট পাওয়ার ছিল। তার মানে আমরা থিওরিটিক্যালি যেটা বললাম সেটা আমরা ডিরাইভ করেও পেয়ে গেলাম, যে আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে ইনপুট আর আউটপুট পাওয়ার দুটোই কি সমান হয়। যেহেতু ভিআই কস থিটা সমান, অ্যাক্টিভ পাওয়ারটা সমান, তার মানে তাদের রিয়েক্টিভ পাওয়ার সমান, ভিআই সাইন থিটা। একইভাবে প্রমাণ করা যায় ভিএসআইএস সাইন থিটা আর ভিপিআইপি সাইন থিটা একই। ঠিক একইভাবে তাদের যে অ্যাপারেন্ট পাওয়ার ভিপিআইপি বা ভিএসআইএস, এই দুইটাও সমান হবে ঠিক একই স্টাইলে। জাস্ট ভিপি আর আইপি কে আমি যদি ভিএসআইএস দিয়ে রিপ্লেস করি, এ এ কাটাকাটি চলে গিয়ে দুইটা ফর্মুলা একদম একই হয়ে যাবে। তারপরে ট্রান্সফরমার যে ইম্পিডেন্সের ট্রান্সফরমেশন, এটা আমরা অলরেডি থিওরি ক্লাসে আলোচনা করেছি। এটা যদি আমরা একটু রিভিউ করি, সেটা যে ট্রান্সফরমারের কোনো ইম্পিডেন্স টার্মকে আমরা যদি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আনতে চাই, তাহলে আমরা কি করি, এ স্কোয়ার দিয়ে গুণ করি। অর্থাৎ এইখানে একটা ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার সেকেন্ডারিতে একটা ইম্পিডেন্স লাগানো আছে যেটা হচ্ছে Z2। আর এর যে টার্ম রেশিও N1/N2, এটাকে ভাগ করলে পাওয়া যায় এ, N1/N2 সমান এ। তার মানে আমি যদি একটা সিঙ্গেল সার্কিট আকারে এই সার্কিটটাকে কনসিডার করতে চাই, এই পুরা সার্কিটটাকে কনভার্ট করে এই সার্কিট রাখতে চাই, তাহলে কি করতে হবে, নিশ্চয়ই Z2 কার্ডটাকে এই সাইডে নিয়ে আসতে হবে, ট্রান্সফরমারের অপর পাশে। অপর পাশে আনতে হলে কি করতে হবে, Z2-র মানটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে যা কারেন্ট, এখানে তো আর তা কারেন্ট ফ্লো করতেছে না, রেশিও আকারে তো কারেন্টও চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে কনভার্ট করার সময় আমাদের যে ফর্মুলা আমরা ডেভেলপ করছি এবং ক্লাসে আমরা ডিরাইভ করছি, সেটা হচ্ছে সেকেন্ডারি থেকে কোনো ইম্পিডেন্স টার্মকে আমরা যদি প্রাইমারিতে আনি, তাহলে আমাদের এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। তাহলে Z2 প্রাইম সমান কি, এ স্কোয়ার Z2। আবার কোনো ইম্পিডেন্স টার্মকে আমি যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নেই, তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে। অর্থাৎ যদি এটা প্রাইমারিতে থাকতো, সেখান থেকে আমি সেকেন্ডারিতে নিতাম, তাহলে আমি কি করতাম, এ স্কোয়ার দিয়ে ভাগ করতাম। এটার প্রমাণ কি, এটারও প্রমাণ যদি আমরা দেখি, Z2 সমান যদি আমি এখান থেকে কনসিডার করি, Z2 মানে কি, V2/I2, তাই না? তা আমি যদি এটাকে একটা সার্কিট দিয়ে কনসিডার করতে চাই, একটা ইম্পিডেন্স এখানে আমি কানেক্ট করতে চাই, ঠিক আছে, সেটার ইম্পিডেন্স কত হবে, প্রাইমারির সাপেক্ষে V1/I1 হবে। তাহলে V1 মানে কি, A/V2, I1 মানে I2/A। এই দুইটাকে যদি আমি কনভার্ট করি, এখন কিন্তু আর এ আর এ কাটাকাটি যায় না, দুইটাই উপরে পড়ে গেছে।
যেহেতু এটা ভাগের নিচে আছে, এটাকে আমি গুণ করে লিখলে এটা উপরে উঠে যাবে। তাহলে এ আর এ গুণ করে এ স্কোয়ার হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এ স্কোয়ার ভি2/i2। তাহলে ভি2/i2 মানে কি, Z2। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি প্রুফ করতে পারলাম, Z1 সমান এ স্কোয়ার Z2। ঠিক আছে, এই জন্যই আমরা এই ফর্মুলা থেকে আমরা কি বলি, কোনো ইম্পিডেন্স টার্মকে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আনলে এ স্কোয়ার দিয়ে গুণ করতে হবে। আবার এটাকে আমরা যদি একটু ঘুরায় লিখি, উল্টা দিক থেকে লিখি, তখন আমরা 1/স্কোয়ার Z1 লিখতে পারি। অর্থাৎ প্রাইমারি থেকে কোনো ইম্পিডেন্স টার্মকে আমরা সেকেন্ডারিতে নিয়ে গেলে আমরা কি করতে পারবো, এ স্কোয়ার দিয়ে ভাগ করতে পারবো। এটা হচ্ছে তার ডিরাইভেশন। তাহলে আইডিয়াল ট্রান্সফরমার যে সামারি, এটা আমি আর বলতেছি না, এটাই আমরা অলরেডি এতক্ষণ ডিসকাস করলাম, যে টার্ন রেশিওর অনুপাতে I2/I1 সমানে, অথবা I1/I2 সমান 1/a। আর পাওয়ার কি হবে, ইনপুট আউটপুটের সব ধরনের পাওয়ার, অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট, সবগুলো পাওয়ার সমান হবে। আর Z1 সমান a²Z2 হবে, সেকেন্ডারি থেকে কোনো ইম্পিডেন্সকে প্রাইমারিতে অর্থাৎ Z1 বানাতে চাইলে a² দিয়ে গুণ করতে হবে। আর ভোল্টেজের রেশিওর ফর্মুলা এটাই থাকে। ম্যাথ নিয়ে আমি ডিসকাস করতেছি না, এটা আমরা ক্লাসে করছিলাম, যে ট্রান্সফরমার ছাড়া একটা যদি আমরা এসি সার্কিটের ম্যাথ করি কেমন হয়, এখানে কারেন্ট কেমন হয়, লোডে কেমন কারেন্ট পায়, এখানে ভোল্টেজ কত হয়, লোডে কত ভোল্টেজ পায়। তো এই ম্যাথটা করার পরে আমরা যেটা দেখতে পারছিলাম, যে এখানে লাইনে কারেন্ট ফ্লো হয় 90.8 এম্পিয়ার। এর জন্য লাইনে পাওয়ার লস হয় 1484 ওয়াট, আর লোডে ভোল্টেজ পায় 454। যদি আমি এখানে একটা ট্রান্সফরমার, এখানে একটা ট্রান্সফরমার কানেক্ট করে দেই, কেন, এখানে ট্রান্সফরমার দিয়ে আমি কি করব, ভোল্টেজটা বাড়াবো, কারেন্টটা কমায় ফেলবো যাতে লাইনে কারেন্ট কম যায়। এখানে আর একটা ট্রান্সফরমার দিয়ে কি করব, আমার তো আর এত হাই ভোল্টেজ দরকার নেই, ভোল্টেজটা কমায় ফেলবো, যেহেতু লোডটা কম ভোল্টেজে চলে। যদি এটাকে রিপ্লেস করি তখন লাইন কারেন্ট কেমন হয়, এখানে ভোল্টেজ কত পাবে লোড, আর লাইনে কত লস হবে, সেটা যদি আমি একটু কম্পেয়ার করি। আমি কি করলাম, দুইটা ট্রান্সফরমার এখানে কানেক্ট করে দিলাম। এখন যদি তুমি খেয়াল করো, এই ইম্পিডেন্সকে কি করলা, কনভার্ট করলে এখানে নিয়ে আসলা, a² দিয়ে গুণ দিলা, তখন এটা কি হয়ে গেল, এখানে ছিল 4 আর প্লাস J3, রেশিও ছিল 10। তাহলে 10² করলে কি হবে, 100 গুণ 4, এটা হয়ে গেছে 400। 100 গুণ 3, এটা হয়ে গেছে কত, 300। কারণ কি, এই ট্রান্সফরমারটা বাদ দিয়ে এটাকে কি করছি, কনভার্ট করে এখানে নিয়ে আসছি। আবার এই পুরো টার্মটাকে কনভার্ট করে এখানে নিয়ে আসলে কি করতে হবে, তখন এই রেশিওর স্কয়ার দিয়ে গুণ করতে হবে। তো আমি ওভারঅল এই সার্কিটটাকে কনভার্ট করে একটা সার্কিটে কনভার্ট করতে পারি কিভাবে, এই ট্রান্সফরমারটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে কনভার্ট করে আবার এদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে টার্ন রেশিও কত, 1/10। তাহলে 1/10 মানে কত, 1/100। তাহলে 1/100 দিয়ে এটাকে গুণ করলে এটা আবার 4 হয়ে যাবে, এটা আবার 3 হয়ে যাবে। এই 0.1 এটা কি হয়ে যাবে, আরো ছোট হয়ে গেল, এটা আরো ছোট হয়ে গেল, 100 গুণ ছোট হয়ে গেল, যেহেতু 1/10² মানে 1/100। ঠিক আছে, তার মানে 100 গুণ ছোট। আচ্ছা, আমি একটা সিম্পল সার্কিটে কনভার্ট করলাম। এই সার্কিটটা কেমন হয়ে গেছে এখন, এই প্রথম সার্কিটের মতো হয়ে গেছে না, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম। এবার এই সার্কিটটাতে আমি যদি দেখি এখন ট্রান্সফরমার লাগানোর ফলে কি লাভ হয়েছে আমার, লাইন কারেন্ট কেমন হয়েছে, ভোল্টেজ কেমন পাইছে, এটা যদি আমি এখন কনসিডার করি, দেখো লাইন এখন কারেন্ট গেছে মাত্র কত, 9 এম্পিয়ার, আর লস হয়েছে 16.7 ওয়াট। আগে কত ছিল, যখন ট্রান্সফরমার দিছিলাম না, সেই অবস্থাতে লাইনে কারেন্ট ছিল 90 এম্পিয়ার। 90 এম্পিয়ার কারেন্ট গেলে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার প্রবলেম হচ্ছে লসে। যখন ট্রান্সফরমার ছিল না তখন লাইনে পাওয়ার লস ছিল 1484 ওয়াট। কারণ I² আর টার্মটা কত ছিল, 90.8² × 0.18, 1484 ওয়াট। যখন আমি ট্রান্সফরমার দিলাম তখন কি হলো, I²R। তো এই লসটা কিভাবে কমছে, দেখো কারেন্ট আগে 90 এম্পিয়ার যাচ্ছিল, ট্রান্সফরমার দেওয়ার পরে তো কারেন্টটা কি হয়ে গেছে, কমে গেছে, 10 গুণ কমে গেছে, যেহেতু আমরা 10 রেশিও ট্রান্সফরমার দিছি। তাহলে পাওয়ারটাও কি হয়ে গেছে, পাওয়ার আগের চেয়ে অনেক গুণ কমে গেছে, তাই না। কোথায় 1484 ওয়াট, কোথায় 16.7 ওয়াট। তার মানে ট্রান্সফরমার ইউজ করার ফলে আমরা কি পাইলাম, ট্রান্সফরমার ইউজ করার ফলে আমরা দেখলাম লাইনের লস কি অনেকটা কমে গেছে। আরেকটা সুবিধা পাইছি, ট্রান্সফরমার ইউজ করার ফলে আমরা দেখলাম কি, লোডে এখন আমরা ভোল্টেজ পাচ্ছি কত, প্রায় 480 ভোল্টেজ, তাই না। যখন আমরা ট্রান্সফরমার দিই নাই তখন আমরা লোডে কত ভোল্টেজ পাইছিলাম, 454 ভোল্টেজ। তার মানে কি, এই লাইনে যেমন পাওয়ার লস করছে, একই সাথে সে লাইনে একটা বড় ভোল্টেজ নিজেই ড্রপ করে ফেলছে। লোডে ভোল্টেজ আস্তে আস্তে কি কমে গেছে, ভোল্টেজটা অনেক, 454। আর যখন ট্রান্সফরমার ইউজ করছি তার ফলে কি হলো, 454 না, এখন প্রায় 480 হয়ে গেছে। তার মানে কি, লোডে অনেক আহ, ভালো একটা ভোল্টেজ পাইছে, তাই না। এই লাইনটা বেশি ভোল্টেজ ড্রপ করতে পারে নাই, যেহেতু লাইনে কারেন্ট কম গেছে, ভোল্টেজ ড্রপও কম হয়েছে। তার মানে আমার কি, ভোল্টেজ রেগুলেশনে ইমপ্রুভ হয়ে গেছে, যে ট্রান্সফরমার ইউজ করার কারণে লোড বেশি ভোল্টেজ পেলো, এটাই তো আমরা চাই। এবং আমরা চাই কি, লোডে বেশি ভোল্টেজ আসুক।
তারপরে আমরা কি চাই, লাইনে লস কম হোক। তাহলে ট্রান্সফরমার অ্যাপ্লাই করার পরে কি হয়ে গেল, যে ট্রান্সমিশন লসটা প্রায় আহ, কি বলছে, রিডিউস ট্রান্সমিশন লসেস বাই ফ্যাক্টর অফ 90, 90 ফ্যাক্টরে কি হয়ে গেছে, কমে গেছে। এবং ভোল্টেজ লস কি হয়ে গেছে, ভোল্টেজের ড্রপ, এই ভোল্টেজ ড্রপটাও আগের চেয়ে কম হয়েছে। এটাই তো আমাদের এক্সপেকটেশন, এই জন্য আমরা ট্রান্সমিশন লাইনে কি ইউজ করি, ট্রান্সফরমার ইউজ করি। তো এখন আমরা যদি আইডিয়াল ট্রান্সফরমার থেকে আমরা যদি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে চলে যাই, যে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার দেখতে কেমন হয় এবং এখানে কি কি আহ, জিনিস ইম্পোজ হয়। তো একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কি হয়, এখানে যে ফ্লাক্সটা তৈরি হয়, আমি যখন এখানে ভোল্টেজ সাপ্লাই দিলাম, ওয়াইন্ডিং এ কারেন্ট ফ্লো হলো, ফ্লাক্স তৈরি হলো, সকল ফ্লাক্স সেকেন্ডারিতে আসতে পারে না, কিছু ফ্লাক্স এই বাতাস দিয়ে এখানে ক্লোজ করে ফেলে, তাহলে কিছু লিকেজ ফ্লাক্স থাকে। আরেকটা কি হয়, আরেকটা হচ্ছে কোর ম্যাটেরিয়াল, তো একটা রেজিস্ট্যান্স আছে, যেহেতু এখানে যে ফ্লাক্সটা তৈরি হয় সেটা যেমন সেকেন্ডারিকে কাট করে, আবার এই ফ্লাক্সকেও কাট করে, এই কোরকেও কাট করে, তাহলে কোরের মধ্যে একটা কারেন্ট ফ্লো হয়, তাহলে কোরে একটা এডি কারেন্ট থাকে, সেই এডি কারেন্টের কারণে কোরের মধ্যে একটা আই স্কোয়ার আর লস হয়। ঠিক আছে, তার মানে কিছু লিকেজ ফ্লাক্স থাকে, কিছু এডি কারেন্ট লস থাকে। আবার এটা যেহেতু একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এখানে যদি তুমি এসি সাপ্লাই দাও, এসি সাপ্লাই দেওয়ার ফলে কি হবে, এখানে যে ম্যাগনেটটা তৈরি হলো এখন, কিছুক্ষণ পরে তো এসি সাপ্লাইয়ের ভোল্টেজটা নেগেটিভ হয়ে গেছে, আবার কিছুক্ষণ পর পজিটিভ হয়ে গেছে। তার মানে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হতে থাকবে সেটা অল্টারনেটিং হবে, সেটাও কখনো এখানে নর্থ পোল থাকবে, কিছুক্ষণ পর এখানে সাউথ পোল থাকবে, এখানে নর্থ, এখানে সাউথ, ঘুরতে থাকবে। তার মানে কোর ম্যাটেরিয়ালের ভিতরে যে অনুচুম্বক গুলো আছে, সেই অনুচুম্বক গুলা কখনো নর্থ পোলের সাথে অ্যালাইন হতে যাবে, আবার কিছুক্ষণ পরে কি নর্থ পোল নিচে চলে যাবে, সেদিকে অ্যালাইন হতে যাবে। তার মানে কোর ম্যাটেরিয়ালের ভিতরে অনুচুম্বক গুলা ক্রমাগত কি করতে থাকবে, তাদের মধ্যে কম্পন হতে থাকবে, কারণ তারা তো আর স্থির হতে পারতেছে না, বাইরের ম্যাগনেটিক ফিল্ড তাদেরকে কি করতেছে, ম্যাগনেটাইজ করতে চাচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে। তাহলে এখানের ভিতরে অনুচুম্বক গুলার ঘর্ষণের কারণে একটা পাওয়ার লস হবে, সেটা হচ্ছে এডি কারেন্ট, হিস্টেরিসিস লস। আর এডি কারেন্ট কোনটা, ফ্লাক্স কাটিং এর কারণে কারেন্ট ফ্লো হয়ে যে লসটা হয় সেটা। তাহলে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কি হচ্ছে, কিছু লিকেজ ফ্লাক্স থাকতেছে, এডি কারেন্ট লস হচ্ছে, হিস্টেরিসিস লস হচ্ছে, এই লস গুলা ট্রান্সফরমারে ইন্ডিউস হচ্ছে, এবং এটা আমাদের কনসিডারেশন আসতেছে। আরেকটা প্রবলেম কি, এখানে আমি যে ওয়াইন্ডিংটা পেঁচালাম, এই এই ওয়াইন্ডিং এর কি আছে, একটা রেজিস্ট্যান্স আছে, একটা রিঅ্যাকট্যান্স আছে। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি ধরছিলাম, যে ওয়াইন্ডিং এর যে কপারটা আমরা ইউজ করে পেঁচাইছি সেই কপারের কোনো রেজিস্ট্যান্স নাই। তাহলে এই ট্রান্সফরমারের কি ছিল না, কপারের কোনো রেজিস্ট্যান্স ছিল না। আর প্র্যাকটিক্যালি কি হয়ে গেছে, এখানে একটা রেজিস্ট্যান্স চলে আসছে। তাহলে এই কয়েলের মধ্যেও একটা আই স্কোয়ার আর লস হতে থাকবে। প্র্যাকটিক্যালের সাথে আইডিয়ালের কিছু পার্থক্য আছে, সেই পয়েন্টগুলো এখানে বলা হয়েছে আর কি।